নমস্কার, স্বাগত নতুন বাংলা বর্ষ 1432। এসো হে বৈশাখ, এসো এসো। কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের মধ্য দিয়ে আমরা বৈশাখের প্রথম সকালকে প্রতি বছরই বরণ করে নিই। চৈত্রের প্রবল দাবদাহকে সাথী করে নতুন বাংলা বছরের প্রথম দিনটিকে আবাহন করা আমাদের কাছে রেওয়াজ হয়ে গেছে। পয়লা বৈশাখের হাত ধরেই বাঙালি জীবনে বাংলা বছরের সূত্রপাত হয়। তারপর ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত আর শীত পার করে বাসন্তীর সকালে যখন মন অবগাহন করে রঙের ঝর্ণাধারায়, তখন পায়ে পায়ে কটা দিন অতিক্রম করে হঠাৎই অনুভব করি আবার এসেছে বৈশাখ। আর সেই বৈশাখকে বন্দনা করার অভিপ্রায়ে আমাদের আজকের এই বৈঠকি আড্ডা বাঙালি ও বাঙালিয়া। সত্যি নতুন এ বাংলা বর্ষের শুরুটাকে কেন্দ্র করে বাঙালি যেন ফিরে পায় তার বাঙালিয়ানাকে। আধুনিক সভ্যতার চড়াই উতরায়ের মাঝে বাঙালি তার ভুলতে বসা নিজস্ব সত্তাকে এই বাংলা বর্ষবরণের দিনে প্রতি বছরই নতুন করে ফিরে পায়। এবার আমরা শুনে নেব বাঙালির সেই নতুন বছরকে বরণ করে নেওয়ার ইতিহাসকে। বর্ষবরণের একাল ও সেকাল নিয়ে এবার একটু আলোকপাত করবেন বিশিষ্ট ইতিহাসবিদ মাননীয় শ্রী সর্বজিৎ যশ। নববর্ষ শুধু তো বাঙালির নয়, নববর্ষ বিশ্বজনীন উৎসব। আমরা প্রতিটি প্রাচীন সভ্যতার মধ্যেই এই নববর্ষের ধারণাটা দেখতে পাই। আমরা যে সর্বপ্রাচীন যে মহাকাব্যের কথা বলি, গিলগামেশের কথা, সেখানেও নববর্ষের ধারণা আমরা পাই। একইভাবে মিশর, চীন বা অ্যাজটেক সভ্যতা, যত সভ্যতাগুলো প্রাচীন কালে আছে সব সভ্যতাতেই পাই। কিন্তু সেখানে একটা অন্য ধরনের বিষয় দেখতে পাওয়া যায়। প্রাচীন সভ্যতাগুলো যখন নববর্ষ পালিত হতো, সেখানে কিন্তু নরবলির বিধান ছিল। কোন কোন দেশে অবশ্য অন্যরকম পদ্ধতি দেখতে পাই। যেমন আমরা চীনে দেখতে পাই যে নববর্ষের দিন একে অপরকে হাতে ডিম দেয়, অর্থাৎ নতুন প্রাণের প্রতীক হিসাবে ডিম দেওয়া হয়। এ ধরনের পদ্ধতিও দেখতে পাই। বিশ্বের ক্ষেত্রে বেশি না ঘোরাঘুরি করে আমাদের দেশে ফিরে আসছি। আমাদের দেশে নববর্ষের রীতি বহু প্রাচীন কাল থেকে আমরা দেখতে পাচ্ছি। নববর্ষ কে শুরু করেছিলেন এ ব্যাপারে বহু বিতর্ক আছে। তবে নতুন যে বাংলা বছর, সেটার সূত্রপাত হয়েছিল বাঙালি প্রথম জাতীয় নায়ক যাকে বলা হয় শশাঙ্কের হাত ধরে। এবং এটি আপনারা জানেন যে বর্ষ গণনা ক্ষেত্রে দুটি রীতি আছে, একটা চান্দ্র মাস, একটি সূর্য মাস।
সূর্যের ঘূর্ণনকে কেন্দ্র করে একটা হয়, যেটা 365 দিনের বছর। আর চান্দ্র মাস হলে সেটা 11 দিন কম হয়, কারণ ওটা 28 করে যাদের যে পক্ষকাল ধরা হয়, সেই পক্ষকাল ধরে এটা করা হয়। আসলে এর উপরই আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন যে সম্বত বা বর্ষগুলো চালু হয়েছে, সেগুলোর ইতিহাস লুকিয়ে আছে। শশাঙ্ক যেটা করেছিলেন সেটা সৌরবর্ষ শুরু করেছিলেন, বাংলা সৌরবর্ষে একটি বছর শুরু করেছিলেন। এবং এই এলাকায় বাংলা যাকে বলি আমরা আজকে, অর্থাৎ আজকে পূর্ব এবং পশ্চিম বাংলা মিলে বলছি, এই এলাকায় শশাঙ্কের এই বর্ষ গণনা দীর্ঘদিন ধরে চলতে থাকে পরবর্তীকালে শাসকদের মধ্যে। এর মধ্যে আবার দেখতে পাই আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে মধ্য এশিয়ার মুসলিম জনজাতি ধীরে ধীরে ভারতবর্ষে ঢুকতে শুরু করে। মধ্য এশিয়ায় যে নববর্ষের ধরন ছিল, যেটাকে নওরোজ বলা হয়, সেই নওরোজ তারা পালন করত। বাবরকেও করতে দেখা গেছে, আকবরকেও করতে দেখা গেছে প্রথম দিকে। সেটা কিন্তু হিজরি সন, মানে 11 দিন কম। আপনারা লক্ষ্য করবেন প্রতি বছরই যেগুলো আপনাদের চোখে পড়ে আর কি, মহরম বা ঈদ ইত্যাদি গুলো দেখবেন প্রতি বছর একটু এগিয়ে যাচ্ছে, একই সময় পড়ছে না। এর কারণ এটাই, 11 দিন করে এগিয়ে যাচ্ছে প্রতি বছর, বছরটা ছোট হয়েছে। যখন ভারতে ইসলামী শাসন হয়, ইসলামী শাসন যে এলাকায় ছিল সেই এলাকায় নর্মালি তারা হিজরি সন চালু করে এবং সেই অনুযায়ী কাজকর্ম করতে থাকে। সমস্যাটা হয় অন্য জায়গায়। সমস্যাটা হয় সেটা হচ্ছে যে যেহেতু প্রতি বছর বছরটা এগিয়ে গিয়ে যায়, তাই শুরুটা বা শেষটা সময়টা এক জায়গায় থাকে না। কিন্তু সেই সময় ট্যাক্স কালেকশনের একটাই পথ ছিল, সেটা হচ্ছে চাষ থেকে, অর্থাৎ ভূমি চাষ। ভূমি ট্যাক্স যেটা নেওয়া হতো সেটাই রাজার ইনকাম ছিল। আর মানুষ ভূমির যে ট্যাক্স দেবে, অর্থাৎ যখন ধান উঠবে সেই সময় সে ট্যাক্স দেবে। কিন্তু যদি বছরটা এক জায়গায় না থাকে, সরে যায়, তাহলে সেই ট্যাক্স কালেকশনটা সমস্যা। এইটাকে দেখে আকবর যে বহুদিন আগে যে শশাঙ্কর যে গণনা পদ্ধতিটা ছিল, চালু ছিল এইদিকে পূর্ব দিকে ভারতবর্ষে, সেইটা তার রাজত্ব অঞ্চলে মডিফাইড করে আবার চালু করে তার সিংহাসন আরোহণ করে। ট্যাক্স কালেকশনের সুবিধা তার ছিল মূল উদ্দেশ্য, এবং সেটা সৌর মাসকে কেন্দ্র করে করা হলো, হিজরি চান্দ্র মাসকে কেন্দ্র করে নয়, যাতে সমস্ত বছরটা একই সময় শেষ হয়। তার জন্য আমাদের চৈত্র মাসটা এমন সময় শেষ হয় ঠিক যার আগে ধান ওঠে, তারপরে ট্যাক্স দিতে পারবে সে। আর এই শশাঙ্কর যে পদ্ধতি ছিল সেটাই কায়দা করে নতুন করে চালু হলো বাংলাতে। এটা একেবারেই আকবর প্রতিষ্ঠা করেছিলেন এমন বলার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে আকবর বাংলা আজকে যে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, সেই গোটা বাংলাটা শাসন করা সত্ত্বেও তার বাংলা শাসনের কেন্দ্র এখানে ছিল না, ছিল রাজমহল। রাজমহল থেকে গোটা বাংলাটাকে নতুন করে করা তার পক্ষে সম্ভব ছিল, কিন্তু ট্যাক্স কালেকশনের প্রয়োজনে তার একটা নির্দিষ্ট সময় বছর শেষ হওয়া দরকার ছিল। আবার এর পরে কিছু পরে আমরা দেখি আওরঙ্গজেবের অনেকটা পরে, সেটা হচ্ছে যে মুর্শিদ কুলি খাঁ বাংলায় এলেন। এই মুর্শিদ কুলি খাঁ নতুন পদ্ধতি চালু করেছিলেন। এই বছরের শেষ দিনে, বাংলা যে বর্ষটা চলছিল, কাজ করছিল, সে বছরের শেষ দিনে তিনি একটু নতুন ব্যবস্থা করলেন, সেটাকে বলা হয় পুণ্যাহ প্রথা। এই পুণ্যাহ প্রথার ব্যাপারটা ছিল এরকম যে বিভিন্ন তিনি নবাব ছিলেন, তার অধীনে অনেক রাজা ছিল, যেমন বর্ধমান রাজাও ছিল। এরা ওই বছরের শেষ দিন নবাবের আতিথ্য নিতে যেতেন এবং সেখানে গিয়ে কিছু ভেট দিতেন নবাবকে, আর নবাবও কিছু ভেট দিতেন, তার সঙ্গে নতুন নতুন উপাধি দিতেন বিভিন্ন জনকে। ওকে রাজা, ওকে জমিদার উপাধি দেওয়া হবে। এই দিনটা ছিল পুণ্যাহ প্রথা। আমরা আজকে বাঙালিরা কিন্তু যেটা প্রভাবটা বেশি আমাদের মধ্যে, সেটা কিন্তু মুর্শিদ কুলি খাঁর যে পুণ্যাহ প্রথা, যেখানে নতুন বছরে খাতা তৈরি করা হতো, পুরনো সব হিসেব শেষ, সব শোধ করে দিতে হবে, নতুন করে খাতা তৈরি হচ্ছে, এই খাতায় পুরনো ধার বাকি থাকবে না।
সেই পদ্ধতিটা কিন্তু চালু রেখেছি। আমরা নববর্ষের দিন খুব আনন্দ করে নতুন খাতা করি, এদিকে করি গণেশের পুজো, যিনি ধনের দেবতা নয়, কিন্তু তার পুজো করি আমরা ব্যবসা করবার সময়। এটা বাঙালি করে ফেলেছে এবং এইভাবেই বাঙালির নববর্ষ পালিত হয়। একটা খুব সুন্দর দিন, যেদিনকে পুজো, আনন্দ, খাওয়া দাওয়া, একটা অনুষ্ঠানের মধ্যে দিন কেটে যায়। এইভাবে আমাদের ভারতবর্ষের নববর্ষের যে কনসেপ্টটা, বিশেষ করে বাঙালি নববর্ষের যে কনসেপ্টটা আর কি এসেছে, এবং এটা আমাদের কাছে খুব একটা আনন্দের দিন এবং সবাই আনন্দ করে পুজো ইত্যাদি দিন বরণ করি। আজকেও আমাদের সেরকম একটা দিন, আমরা সারাদিন এইভাবে আনন্দ করে কাটাবো। এইটুকু নিয়ে ইতিহাসটা এই ধরনের ছোট করে বললাম। এরপর আমরা শুনবো ঠাকুরবাড়ির গান। এখন আমাদের পরিবেশন করবেন মাননীয় শান্তনু চক্রবর্তী মহাশয়। ঠাকুরবাড়ির গান মানে কোনো মন্দিরের গান নয়। অবশ্য বাঙালিদের কাছে জোড়াসাঁক ঠাকুরবাড়ি এক মন্দির অবশ্যই। বর্ধমানে একজন মানুষ, বর্ধমানের বিখ্যাত মানুষ, তিনি একটা খুব বড় কাজ করেছেন, যেটা বাইরের অনেকে জানেন না, যে ঠাকুরবাড়ির পরম্পরায় রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের পরম্পরায় ঠাকুরবাড়ির গান, এই নিয়ে একটা বিশদ গবেষণামূলক একটা কাজ তিনি করেছেন। আমার গানটা তার কাছ থেকেই পাওয়া। তিনি হচ্ছেন মানস বসু। এটা স্বীকার না করলে অন্যায় হয়, তাই মানুষের কথা বললাম। মানুষের কাছ থেকে পাওয়া গানটা রীতেন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ইন্দিরা দেবীর সুর, নববর্ষকে কেন্দ্র করেই এই গানটি রচনা হয়েছে। চেষ্টা করছি করতে।
আমরা আছি স্টেট কার্ড নিউজের বৈশাখী আড্ডায়। কথা, সুর, গান, ছন্দ, জমজমাটি আড্ডা, একদম ঘরোয়া পরিবেশ, পরিচিত মুখ, পরিচিত আপনারা, শুধু দর্শকবৃন্দ। এবার একটু ভিন্ন স্বাদে যাবে। এবার আমাদের মধ্যে একটু নৃত্যের ছন্দের সঙ্গে তাল সুরের পরিবেশন করবে অঙ্কিতা তা। ও একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে, আমরা দেখে নেব। Jami
আপনারা শুনছেন, আশা করি আপনাদের ভালো লাগছে আমাদের বৈশাখী আড্ডা বা বাঙালি ও বাঙালিয়ানার যে অনুষ্ঠান দেখছেন সুর তাল ছন্দ সহযোগে। এখন আমরা চলে যাব একজন প্রধান শিক্ষককে পেয়েছি, আমরা খুব পরিচিত বর্ধমানের মুখ, মাননীয় সন্দীপ কুমার চক্রবর্তী মহাশয়ের কাছে। তিনি তেজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি একটি গানও গাইবেন, তার আগে আমরা তার কাছ থেকে শুনে নেব দু চার কথা। আপনি যদি বলেন, আমরা যে সময় আছে এই সময়ে বাংলা নববর্ষকে নিয়ে মাতামাতি দেখতে গেলে অনেকটাই কম, তুলনামূলকভাবে দেখতে গেলে এখন নতুন প্রজন্ম অন্য আরো দিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু শিকড়ের সন্ধানে তো কাউকে না কাউকে থাকতে হয়, আমরা সেটাকে ধরে রাখার চেষ্টা করছি। আপনার চোখে আগেকার দিনে মানে আপনারা কিভাবে এটাকে পালন করে এসেছেন, উদযাপন করেছেন, বা এখন কি পরিবর্তন দেখছেন যদি একটু বলেন। হ্যাঁ, সে তো ঠিক কথাই যে আমরা বাংলা নববর্ষ নিয়ে কিন্তু আমরা একদমই ভাবিত নই। আমরা 1 জানুয়ারি নিয়ে আমরা যতটা ভাবিত, কখনোই কিন্তু আমরা নববর্ষকে নিয়ে তত ভাবিত নই। আমাদের চৈত্রের শেষ হয়ে গেল কিন্তু নববর্ষ চলে এলো, কিন্তু চৈত্রের রাত কিন্তু আমাদের হৃদকম্পন শুরু হয় না, যেটা হয় 31 ডিসেম্বর আমাদের হৃদকম্পন শুরু হয়ে যায় সবারই মধ্যে, কেমন এমন একটা ভাব। তাহলে এই জায়গাটা কিন্তু অর্থাৎ এই যে ওয়েস্টার্ন যে কালচার, এই কালচারটাকে কিন্তু আমরা অ্যাডপ্ট করে নিচ্ছি। অর্থাৎ আমাদের যে বাঙালির যে সংস্কৃতি, আমাদের বাঙালির যে একটা সুন্দর ঘরোয়া পরিবেশ, এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক দূরে সরে যাই। এবং আন্তরিকতা, অবশ্যই আন্তরিকতা। তবে এটা ঠিক যে আজকে আমাদের এই যে সভায় উপস্থিত হতে পেরেছি বাঙালি এবং বাঙালিয়ানা স্টেট কার্ড নিউজের মাধ্যমে, এটা কিন্তু একটা সুদূর প্রসারী কিন্তু চিন্তা। এই চিন্তা ভাবনায় কিন্তু যে বর্তমান যে প্রজন্ম আছে তারা কিন্তু মোহিত হবে যে এমন সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু তৈরি করা আছে, যেটা কিন্তু আমাদের এই 1 জানুয়ারি আমরা যে ইংরেজি যে নববর্ষ করি, সেখান থেকেও কিন্তু তাদের পেছনে একটা ধাক্কা আমরা দিতে পারছি। তার জন্য কিন্তু আজকে এখানে যারা যারা উপস্থিত আছে তাদের সবাইকে আমি আমার বক্তব্য থেকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, একদমই। ছোট্ট একটা কথা এখানে বলে নিই, বাংলার এই নববর্ষ পালনের অবশ্যই একটা ভালো দিকও আছে আমি মনে করি। ইংরেজি নববর্ষ যখন পালিত ওই সময়টা থাকে ঠান্ডা, একটা আবহাওয়াগত একটা মধ্যতা থাকে, সেই জন্য অনেক ওটা পালনের দিকে কিছুটা ওই সুযোগটা নেয় হয়তো। কিন্তু এই গরমের মধ্যেও, অত্যধিক গরমের মধ্যেও যে কজন এটাকে পালন করে, আমার মনে হয় সংখ্যাটা কম হলেও তার পিছনে একটা বড় গুণ আছে বা একটা অবশ্যই তাদের মধ্যে মানে বাঙালির যে সংস্কৃতি, অর্থাৎ বাঙালির মানে আমাদের যে চিরাচরিত একটা প্রথা, সেই প্রথাকে কিন্তু আমরা বিশেষ সম্মান জানানোর একটা সুযোগ পাই এই পয়লা বৈশাখ। তবে আমি আজকের অনুষ্ঠান থেকে একটা বার্তা দিতে চাইব যে শুধুমাত্র এই আমাদের বৈশাখী অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান যারা এনজয় করতে পারছেন, অনেক কিন্তু গরিব ছেলেমেয়ে, অনেক যারা, তাদের কিন্তু আমাকে আস্তে আস্তে তুলে আনতে হবে, তাদের মনের মধ্যে কিন্তু বিকশিত করতে হবে এই পয়লা বৈশাখের ছোঁয়া, তবেই কিন্তু আমাদের আনন্দের সার্থকতা হবে। অর্থাৎ আমাদের আনন্দ কিন্তু এই ঘরের গোষ্ঠীর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়, আমরা আরো বেরিয়ে পড়তে হবে। সবাইকে নিয়ে যখন আমরা একটা পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পারি, তখন সেই অনুষ্ঠানের কিন্তু সার্থকতা অনেক বেশি। এটাই আমার চাওয়া, আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আরো ব্যক্তিগত আমরা বেরিয়ে পড়ে আমরা অনুষ্ঠানে সার্থকতা নিয়ে আসি, এটাই কিন্তু আমরা চেষ্টা করব। সেই প্রচেষ্টা আমাদের জারি থাকবে সারা বছর ধরে। এখন আমরা চলে যাব ভক্তিগীতিতে। আমরা এতক্ষণ নানা ধরনের গান শুনলাম, আমরা এখন শুনবো ভক্তিগীতি। পরিবেশন করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সন্দীপ কুমার চক্রবর্তী।
মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, জমে উঠেছে আজকের আমাদের স্টেট কার্ড নিউজ চ্যানেলের এই বৈশাখী আড্ডা। এতক্ষণ ছিলাম কথায়, সুরে, ছন্দে। এবার একটু স্বাদ বদল, একটু ভিন্ন স্বাদে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী সুদেষ্ণা আচার্য। তো দিদির কণ্ঠে এবার আমরা আবৃত্তি পরিবেশন করবেন দিদি। দিদির কণ্ঠে এবার শুনে নেব একটি সুন্দর আবৃত্তি, যা আমাদের এই অনুষ্ঠানকে আরো প্রাসঙ্গিক এবং সুন্দর করে তুলবে। কবি দুর্গা বেরার লেখা কবিতা ও নতুন বছর। নতুন বছর, ও নতুন বছর, শুনছো আমার কথা? পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা। গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো। এখানে মানুষ
প্রীতি আয়ু চায়, প্রকৃতিকে ডেকে বলো, আমি পৃথিবী তোমাকে বলছি, এসো কি নতুন বছর, আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর। তোমার সাথে আসে যেন সব শক্তির কারিগর, খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর। ধর্ম অধর্ম যে যাই বলুক, সকল ধর্ম রেখো। কেউ মসজিদে নামাজ পড়বে, কেউ হবে প্রসাদ খেকো। লালসা হিংসা যত আছে সব গঙ্গার জলে ডুবিও। নতুন বছর ধর্ষণ খুনের গুম ঘরে তালা ঝুলিও। নতুন বছর সুখা মুখে তুমি পেট ভরা ভাত দিও। ঘর দৌড় দেওয়া আত্মহত্যাকে বাঁচতে বাঁচাতে শিখিও। নতুন বছর বন্ধুতা দিও, দিও বা দরাজ দিল। মতবিরোধ হয়েছিল যাদের, তাদের হোক অন্তমিল। দাম না পাওয়া ফসলে যেন ফলিও না কখনো। না মরে যারা মরে মরে থাকে, তাদের কিন্তু বাঁচিও। স্বপ্ন লেখার মনের খাতায় সফলতা ভরে দিও। মানুষ যত সুখ পেতে চায়, তার চেয়ে বেশি দিও। পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও। তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও। ছলনাকারীর মুখোশগুলো এ বছরে টেনে খুলো। তোমার হাতেই বন্দি করো ঝুটমুট প্রেমগুলো। এ মাটির বুকে সবখানেতেই সতীর আবাস রেখো। সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনি সুতোয় গেথো। এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে। ও নতুন বছর, কথা দাও, কথা দাও তবে পুরো 16 আনা ওসুলে। ও নতুন বছর, কথা দাও, কথা দাও তবে পুরো 16 আনা ওসুলে। হ্যাঁ, অনুষ্ঠান কিন্তু আমাদের গড়গড়িয়ে চলছে, বুঝলেন? আমাদের এই বাঙালি ও বাঙালিয়ানার যে অনুষ্ঠান, পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, আমরা প্রায় মধ্য গগনে কিন্তু চলে এসেছি। আপনারা দেখলেন কি, গান শুনলেন, নাচ দেখলেন, আবৃত্তি শুনলেন, ঘুরিয়ে ফিরে আবার চলছে কিন্তু আমাদের অনুষ্ঠান। কেমন লাগছে বলুন? আপনি মজা লাগছে তো, তাই তো নাকি? মজা লাগছে? আসল কথা শুনুন, বাঙালি মানেই কিন্তু আমরা কিন্তু আনন্দের রস উপভোগ করতে যাই। আনন্দকে কিভাবে নিতে হয় এটা কিন্তু বাঙালি ছাড়া কিন্তু কেউ জানে না, বুঝলেন? আমাদের কাছে অন্য যারা প্রদেশের মানুষ, তারা কিন্তু আমাদের কাছে শেখে যে কিভাবে আনন্দকে অবগাহন করতে হয়। তাই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা আপনাদের জন্য হাজির হয়েছি এই আনন্দের ডালি নিয়ে। এখন কিন্তু আমাদের সঙ্গীতে চলে এসেছেন মাননীয় সৌমেন চক্রবর্তী মহাশয়। ওনার কাছে কিন্তু আমরা একটা আধুনিক গান শুনে নেব। শুনুন তাহলে এই সৌমেন চক্রবর্তী মহাশয়ের কাছে তার আধুনিক গান। নমস্কার। যে গানটি গাইছি, এই গানটি সবজুর মুকেশজি গেয়েছিলেন, কথা সুর শরীর সুর। সাজ সকাল কেন শুধুই কাঁদে, সাজ সকাল কেন শুধুই কাঁদে, নিত্যকার স্বপ্নটা মায়ায় কেন বাঁধে, মন মাথা সাজ
লাগে না গীত বিনা প্রাণ বিনা কেন মিছে সাধে মন মাতা সাত কেন ভুলে যাব ভুলে গেছে কেন মনে রাখে অত্যাচারের পথের পাখিকে কেন যে পিছে ডাকে ভুলে যাব ভুলে গেছে কেন মনে রাখে অত্যাচারের পথের পাখি কে কেন যে পিছে ডাকে সান্ত্বনা কিছু না আমার প্রেমের ফাঁদে মন মাতা স্বপ্ন ঝাল মায়ার কেন বাঁধে মন বাতাস আজ সকাল কেন শুধুই কাঁদে। আমাদের মধ্যে আজ উপস্থিত রয়েছেন এই শহরের আর এক বিশিষ্ট মানুষ, মাননীয় শ্রী পলাশ দাস। তিনি একদিকে যেমন সঙ্গীত শিল্পী, তেমনি আর একদিকে যন্ত্রশিল্পী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আজকের এই সংস্কৃতি চর্চা নিয়ে তার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব, আর তার সঙ্গে সঙ্গে আমরা শুনবো তার অমূল্য কণ্ঠের একটি সঙ্গীত। সবার আগে এই স্ট্রেট কাট চ্যানেলের সকল সদস্যকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং আমাদের এখানে যারা সমস্ত মানুষজন উপস্থিত আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিরা, তাদের প্রত্যেককে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমরা নববর্ষের সকালে, প্রত্যেকবার নববর্ষের সকালে আমাদের তো অনেক অনুষ্ঠান তো থাকতো, আগেও করেছি। আমাদের মধ্যে সর্বজিৎদা উপস্থিত আছেন, ললিদি আছেন, সুদেশনা আছে, আমরা প্রত্যেকে, তন্ময় আছে। আমরা সকালে এর আগে আরো অন্যান্য অনেক অনুষ্ঠানে আমরা সেখানে উপস্থিত ছিলাম। আর নববর্ষের এই অনুষ্ঠানে প্রত্যেককে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম একটি গান শুরু করছি। গানটির ছবির নাম দুটি মন, কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর হেমন্ত মুখোপাধ্যায়। গানটি গেয়েছেন মান্না দে। জাগো নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো নতুন প্রভাতে জাগো, সময় হলো জাগো নবদিন মনি অন্ধতি মিরতা হলো হে হলো নতুন প্রভাত জাগো, নতুন প্রভাত জাগো।
অন্তরে অন্তরে দাও আলুদা কালিমা কলুষ যত মুছে দিয়ে যা অন্তরে অন্তরে দাও আলুদা কালিমা কলুষ যত মুছে দিয়ে যা জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো নতুন প্রভাত জাগে ওই জাগো নতুন প্রভাতে জাগো ওই জীবনে জীবনে ধরো সূর্য সুধা নবারণ মাধুরী ধরো বসুধা জীবনে জীবনে ধরো সূর্য সুধা নবারণ মাধুরীতে পরম বসুধা বনে বনে ফুল ফোটে তোমারই আশা বিহগের সুরে সুরে বন্দনা গান বনে বনে ফুল ফোটে তোমারই আশা বন্দনা গান জাগো জাগো নির্মল আমার আলোয় ঘুরিয়ে তোলো নতুন প্রভাতে জাগো নতুন প্রভাতে জাগো আমাদের বাঙালি এবং বাঙালিয়ানার যে আড্ডা চলছে টকবগিয়ে চলছে, ঠিক আছে, মোটামুটি মধ্যগগন আমরা পেরিয়ে গেছি, আর একটু শেষের দিক বা আর একটু দেরি আছে, সবই তো হলো। কিন্তু বাঙালির যে প্রেম, সেই প্রেম কোথায় যাক? এই প্রেমের মুগ্ধতা কিন্তু আমরা পাই একমাত্র বাঁশি। বাঁশি কিন্তু আমাদের জাগিয়ে তোলে কিন্তু হৃদয়ের প্রেম। তাই দেখুন, আমরা গান শুনেছি, আমরা আবৃত্তি শুনেছি, আমরা কথা শুনেছি, আমরা ইতিহাসবিদ সর্বজিৎ যশ মহাশয়ের মুখে অনেক কিছু শুনেছি, কিন্তু বাঙালির প্রেমের একমাত্র প্রেম আনতে পারে এই বাঁশি। এখন আমাদের বাঁশি বাজাচ্ছেন আমাদের মাননীয় অনির্বাণ মুখার্জি মহাশয়, আর ওনার সঙ্গে গিটারে আছে সুমেশ সিংহ এবং কাহনে আছে আমাদের সুরজিৎ দাস। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশের লেখক আয়ুব বাচ্চুর লেখা, সেই তুমি কেন অচেনা হবে। শুনুন, বাঁশির মাধ্যমে আমরা হারিয়ে যাই সেই আমাদের একেবারে আমাদের প্রেম পর্যায়ে, আমরা একেবারে আরো দূরে আরো দূরে।
আমরা রয়েছি বাঙালি ও বাঙালিয়ানা অনুষ্ঠানে। আলোচনা চলেছে, আলোচনার সঙ্গে সঙ্গে আমরা গান শুনেছি, গানের সঙ্গে সঙ্গে আমরা কথা শুনেছি, কথার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নানা রকম ভাবনার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে গেছি। নববর্ষ নতুন আলোয় আলোকিত হওয়ার কথা বলি। নববর্ষ নতুন ভাবনাকে, নতুন জীবন দর্শনকে সাথে নিয়ে চলার কথা বলি। নববর্ষ মানে নতুন ভাবে, নতুন দিনের নতুন আলোকে আলোকিত হয়ে পথ চলা। অবশ্যই সুস্থভাবে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে, প্রতিদিন বাঁচিয়ে রাখতে হবে সকলকে। আমরা সকলে একসাথে সুস্থভাবে, সুস্থ সংস্কৃতির মধ্যে দিয়ে বেঁচে থাকবো, এই অঙ্গীকার করার দিন কিন্তু নববর্ষের প্রথম দিন। আমরা চলে যাব পরবর্তী গানে শিল্পী চন্দা চক্রবর্তী চট্টোপাধ্যায়ের কাছে। আমি আজকে যে গানটি গাইছি আমার বাবা দীনেশ চক্রবর্তীর কথা শুনে, সত্যগোপাল দেব গানটি রেকর্ড করেছিলেন। এই রেকর্ড আমরা খুব কম শুনতে পাই। খুব সুন্দর একটা অন্য ধরনের গানের চলনটা, আধুনিক গান। আমি সেই গানটা গাইছি। যদি বলো চলে যেতে ফিরে ফিরে কেন
এবার রবীন্দ্রনাথের একটি গান, যেটা না হলে আসর অসম্পূর্ণ থাকে বাঙালিতে। এরকম নববর্ষের অনুষঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান। নব আনন্দে জাগো আজ, নবদুরে কিরণে শুভ সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবন। নব আনন্দে জাগো আসুন এবার আমরা দেখব কীর্তনাঙ্গের একটি লোকনৃত্য পরিবেশনায় অনুষ্কা দাস। আমারই মতো জ্বলিও জ্বলিও বিরহ কুসুম গলিতে পড়ি
বাঙালি ও বাঙালি আনা বৈঠকে আমরা আলোচনা করছি, কথা বলছি, গানে গানে সুরে সুরে নতুন বছরের নতুন দিনে নতুন ভাবে পথ চলার চেষ্টা করছি। বাঙালি মানে উৎসবের আনন্দে মেতে থাকা, বাঙালি মানে কিন্তু সংস্কৃতির সুরের ছন্দে নতুন ভাবে জেগে থাকা। বাঙালির কাছে এ বছরটা অবশ্যই একটু বিশেষ, কারণ সলিল চৌধুরীর শতবর্ষ চলছে। আমরা জানি, আমরা এতক্ষণ ধরে পলাশদার কাছে গান শুনছিলাম, পলাশদার কাছে এবারে সলিল চৌধুরীর গান শুনবো। তার আগে আমি একটা প্রশ্ন করব, বর্তমান বা আমাদের বাঙালির প্রত্যেকের জীবনে নতুন বছরের প্রথম দিনটা অর্থাৎ পয়লা বৈশাখ অবশ্যই একটু বিশেষ, তার সঙ্গে তো সংস্কৃতি জড়িয়েই থাকবে। আগেকার পয়লা বৈশাখের অনুষ্ঠান খাওয়া দাওয়া তো থাকবেই, গান যখন রয়েছে গানের পরে খাওয়া দাওয়া আসবেই, তারপরে ক্যালেন্ডার নেওয়া হালখাতা সবই আছে। তার সঙ্গে পয়লা বৈশাখের অনুষ্ঠানের কতটা বদল ঘটেছে, একাল আর সেকাল একটুখানি শুনবো। অফলাইনের অনুষ্ঠান আর অনলাইনের অনুষ্ঠানের মধ্যে কতটা পার্থক্য বা কতটা আনন্দের অদলবদল? না, এখন সত্যি কথা বলতে গেলে কি কিছু কিছু পুরনো কিছু কিছু ভালো জায়গা ছাড়া সব জায়গায় অনুষ্ঠান তো এখন আর সেভাবে হয় না একদম। দ্বিতীয় হচ্ছে বদলেছে অনেক কিছু, কি মানে পোশাক আশাকে বদলেছে, খাওয়া দাওয়াতে বদলেছে, অনেক কিছুই বদলেছে, গান বাজনাতেও বদলেছে, কিন্তু সংস্কৃতির প্রতি মানুষের আকর্ষণ বা গানের প্রতি মানুষের আকর্ষণ কিন্তু আছে। সে তো আছে, সে আছে, কিন্তু গান বাজনার গুণগত মানেরও অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, তুমি বললে যে এবছরে সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী, সেই নিয়ে আমি তাহলে একটি সলিল চৌধুরীর গানই তাহলে শোনাই নাকি? আচ্ছা, গানটির আমি আর বেশি কথার দিকে যাচ্ছি না, আমি এখন যে গানটি গাইছি কথা এবং সুর সলিল চৌধুরী। গানটি গেয়েছিলেন আমাদের সিনেমার একজন বিখ্যাত শিল্পী ছিলেন বিশ্বজিৎ। বিশ্বজিতের গলায় যে গানটি, আমি সেই গানটি শোনাচ্ছি, কথা সুর সলিল চৌধুরী। যাই যাই দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যাই যাই দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। যাই যাই দিন বসে বসে দিন, জানি না এখন রাত কি বা দিন। কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে কার কারণে কি কারণে তা জানি না, কি কারণে সোনা কি মাটি জিম্বা বিহার উষ্ণতর বাসিতর, সোনা কি মাটি জিম্বা বিহার উষ্ণতর বাসিতর, শুধু জানি জানি না। যাই যাই বসে বসে জানি না এখন রাত কি বা দিন। যাই যাই বসে বসে জানি না এখন রাত কি বা দিন। ছন্দ পতন হয় তাজা দিন, বন্ধ কখন বন্ধ যে ভালো হয় তা জানি না। ছন্দ পতন হয় তাজা দিন, বন্ধ কখন বন্ধ যে ভালো হয় তা জানি না। কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ, কেন এমন আর কেন অমন, কেন যে বাঁচা কেন মরণ। সময়ের বৃত্তের তালে দিয়ে দাও,
কেটে গেল জীবনের গান শুধু জানি জানি না যাই যাই বসে বসে জানি না এখন কি বলে যাই যাই বসে বসে জানি না এখন কি বলে তার কারণে কি কারণে তা জানি না কি কারণে তার কারণে কি কারণে তা জানি না কি কারণে সোনাকি মাটি কিংবা দাও উষ্ণবার কিংবা দাও সোনাকি মাটি কিংবা দাও উষ্ণবার কিংবা দাও শুধু জানি জানি না যাই যাই বসে বসে জানি না কি বাড়ি যাই যাই বসে বসে জানি না কি বাড়ি যাই যাই বসে বসে জানি না কি বাড়ি আমরা গান শুনেছি, নাচ দেখেছি, আবৃত্তি শুনেছি, নাটকটা এবার বাদ যায় কেন? এখন আমাদের সামনে নাটক পরিবেশন করছেন মাননীয় অসীম দেব মহাশয়। আমরা এখন নাটক দেখব রাজশেখর বসুর চিকিৎসা সংকট কাহিনী অবলম্বনে একটি নাটকের ছোট্ট অংশ। সকলকে জানাই আজকের এই নববর্ষের সকালে শুভ অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ ধরে অনেক কিছু হলো। আমি রাজশেখর বসুর একটা মানে চিকিৎসা সংকট নাটকের সামান্য একটি দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। আরে বাবা, ভালো কইরা দেখো, বুকে লাগাছে গো, বুকে লাগাছে। আরে কিছু হয় নাই, কিছু হয় নাই কইছেন? আমি স্পষ্ট দেখাছি আপনার বুকে লাগাছে, আর এখন কইতাছেন আমার লাগা নাই, কিছু হয় নাই। বুঝবেন বুঝবেন, বাড়ি যাইয়া থন, তারপর বুঝবেন কত ধানে কত চাল, বুঝলেন? আর এখন কইতেছেন আমার কিছু লাগা নাই, কিছু হয় নাই। হারামজাদারে কতবার কইলাম ট্রামেই থন, নাইনবেন না নাইনবেন না। মোর কথা না শুই না এই ট্রাম থাকা লক্ষণ দিয়া বলল। হ্যাঁ, হারামজাদা কুলাঙ্গার কোথাকারে একটা লাথি মারি উড়িয়ে মারিয়ে লাইগাছে রে, উড়িয়ে মারিয়ে লাইগাছে রে। হারামজাদা কোথায় গেলি রে? উড়িয়ে মারি লাইগাছে। নমস্কার। আমরা আরো একটি বাঁশির জাদু শুনবো। পরিবেশনায় আবারও সেই অনির্বাণ মুখার্জি, গিটারে সহযোগিতায় রয়েছেন সুমের সিংহ।
বাঙালির গানের সুরে কিন্তু একটা মাটির টান থাকে। বাঙালির গানের মধ্যে লোকগান বা লোকসঙ্গীত একটা অন্য ধারায় নিয়ে যায় আমাদেরকে, আমাদের জীবনের কথা বলে, আমাদের সুখ দুঃখের কথা বলে। শুধুমাত্র বাংলা লোকগানের ক্ষেত্রেই নয়, আধুনিক বাংলা গানে গিরিন চক্রবর্তীর নাম এক উজ্জ্বল জ্যোতিষ্কের মতো আজও জ্বলজ্বল করছে। গিরিন চক্রবর্তীর গান শুনব, গিরিন চক্রবর্তীর সুযোগ্যা কন্যা শ্রীমতী চন্দা চক্রবর্তী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বাউল গাইছি। আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে, আমার মন পাখি মিশিতে চায় যে ওই সব পাখির দলে, যে সব পাখি নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে বাঙালির হৃদয়ে একটা আলাদা অনুভূতি কাজ করে। শুভ হোক বাংলা নতুন বছর, প্রত্যেকের জীবনে এই নতুন বছরের দিনগুলি হোক আনন্দ ঘন, হিংসা বিদ্বেষ দূর হোক সামনে থেকে, মানবতার পথ দেখাক এগিয়ে চলার, সততা আন্তরিকতা ভালোবাসা দায়বদ্ধতা কর্তব্য পরায়ণতা সৌরভে গাঁথা হোক মালা, সেই মালা অর্পণ করি মানব চরণে। আমাদের যা কিছু হারিয়ে যাওয়া ভালোকে ফিরিয়ে আনার অঙ্গীকারে কবির কথায় বলি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। সেই পাপস্খলনের আজকের এই পূর্ণ লগ্নে আসুন মানবতার পূজারী হই আমরা সকলে।
আমাদের আজকের এই বৈঠকি আড্ডা এখানেই শেষ করছি। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই আপনাদের প্রত্যেককেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।